ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১৬০, নেত্রকোনা ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা ৪ আসনে, মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি, এই ৩টি উপজেলার ২টি পৌরসভা এবং ২১টি ইউনিয়নে নিয়ে এই মূলত নেত্রকোনা ৪ আসন গঠিত। স্বাধীনতা পরবর্তী সময়ে এখানকার মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে, মানুষের প্রত্যাশা কি, সেসব নিয়ে আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। একটু বলবেন যে আসলে এই এলাকার মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে, তাদের প্রত্যাশা কি ছিল, আর কি কি পরিবর্তন করা দরকার? আসলে আমাদের এই ৩ থানা নেত্রকোনার মধ্যে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি, এটা অত্যন্ত অবহেলিত এরিয়া এবং খুব ডিপ্রাইভড এরিয়া। এই এলাকাতে আমাদের যেমন চাকরির অবস্থা অন্যান্য জেলার থেকে, যেমন চাকরি কর্মসংস্থান খুব পিছিয়ে আছি আমরা, শিক্ষা দিকেও পিছিয়ে আছি, জীবন মানের যাত্রার মানও অনেক পিছিয়ে আছে, কারণ একটু রিমোট এরিয়া আপনি দেখতেই পাচ্ছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তো অনেক উন্নয়নের প্রয়োজন, সড়কের অবস্থাও বেশ নাজেহাল, অবকাঠামোগত উন্নয়নও প্রয়োজন। এগুলো নিয়ে কি পরিকল্পনা আছে? এখানে আসলে ব্যাপক উন্নয়ন প্রয়োজন। আপনার শিক্ষাখাত বলেছেন, শিক্ষাখাতে তো আমাদের ব্যাপকভাবে আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন, উন্নয়ন প্রয়োজন। শিক্ষা দীক্ষা যেটা আছে সেটার জন্য আমাদের ছেলেপেলেদেরকে লেখাপড়া যাতে সত্যিকার অর্থে লেখাপড়া হয় সেটার দিকে আমরা নজর দিব ইনশাল্লাহ তারা। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা বললেন, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে আবার হয়ও নেই বলতে পারেন। এই কারণে যে উন্নয়ন যেটা হয়েছে সেটা বেশি চুরি হয়েছে, সেই কাজগুলো প্রপারলি কাজগুলো হয়নি, যেই কারণে কাজের উন্নয়ন আপনার নিজেই দেখতে পেরেছেন। আর অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেগুলো সেগুলোও খুব কম। আর হাওড়া এলাকা যেহেতু আমাদের এলাকাটা, সেখানে হাওড়ের এলাকায় বাঁধের প্রশ্ন আছে এবং আপনার সাবমার্সিবল রাস্তা, তারপর অনেকগুলো ব্রিজ, কালভার্ট, এগুলো আমি দেখেছি খুব খারাপ অবস্থায় আছে। এগুলো আমাদেরকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ডেভেলপমেন্ট দেখবো। নারী ভোটার অনেক রয়েছে এইবারের নির্বাচনে, তরুণ ভোটারের আধিক্যও অনেক রয়েছে, তৃতীয় লিঙ্গের ভোটারও। তো তাদেরকে নিয়ে, তরুণ এবং নারীদেরকে নিয়ে আপনার কি বিশেষ পরিকল্পনা আছে? তরুণ এবং নারীদের ব্যাপারে ইতিমধ্যেই আমরা বলছি, আমাদের নির্বাচনী প্রচারণা সভায় যেখানে যাচ্ছি আমরা, বিশেষ করে আমাদের যারা বেকার যুবক যুবতী আছেন ওনাদেরকে ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকে আমরা নজর দিচ্ছি। ভবিষ্যৎ কর্মসংস্থান ৩ রকম আমরা দেখছি। একটা সরকারি চাকরিজীবী, যেখানে বিভিন্ন চাকরি আছে, সার্কুলার হবে, সেখানে এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতায় আপনার রিটেন এবং ভাইভাতে তারা টিকে তারপরে আসতে হবে। সেই জন্য আমি তাদেরকে ইন্সপায়ার্ড করছি যেটা ভালোভাবে লেখাপড়া করে নিজেকে শিক্ষিত করে এবং যোগ্য করে গড়ে তুলে। এটা একটা। আর হচ্ছে বিদেশি কর্মসংস্থান, এটার সুযোগ অনেক আছে, আপনারা নিজেরাও জানেন। পুরো বিশ্বব্যাপী বর্তমানে প্রায় ১.৫ কোটি লোক আমাদের পুরো বিশ্বে বিভিন্ন ওখানে ছড়ায় ছিটিয়ে আছে আমাদের বাংলাদেশিরা। তো আগামী ৫ বছরে আমাদের এই দেশ থেকেও আমরা মনে করি যতদূর বেশি লোক পাঠানো যায় সেটার দিকে আমাদের দলের একটা চিন্তা ভাবনা আছে। সেই ক্ষেত্রে এখানে সেই কর্মসংস্থানের জন্য এখন সাধারণ শ্রমিক খুব একটা নেয় না, দক্ষ শ্রমিক চায়। তো দক্ষ শ্রমিকের জন্য বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জেলায় জেলায় হয়ে গেছে। সেখানে আমাদের তরুণদেরকে আমি উৎসাহিত করছি যাতে ওনারা গিয়ে সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিংটা নেয়, যাতে ৬ মাসের অন্তর ট্রেনিং নিলে যাতে দক্ষ কারিগরি শিক্ষা থাকলে ভবিষ্যতে যখন বিভিন্ন দেশের ডিমান্ড আসবে তারা সেই ডিমান্ডে যাতে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে।